অ্যালিন কেমিস্ট্রি টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি অ্যালেন গমেজ শিক্ষার্থী সহ সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের আলোচনা অর্থাৎ পাঠের কার্যক্রম শুরু করছি। দেখো, বিগত ক্লাস আমরা পর্যালোচনা করলে পাব বিজ্ঞানী বোরের মতে আমরা জানি বিজ্ঞানী বোরের মতে নিউক্লিয়াসের বাহিরে, এটা আমরা অসীম যদি বলি তাহলে পরমাণুর ভিতরে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের স্থিতিশীল বা সুস্থিত কক্ষপথে ইলেকট্রন ঘুরছে। কিন্তু গত ক্লাসে আমরা জেনেছি বিজ্ঞানী সোমারফিল্ড তত্ত্ব অনুসারে ইলেকট্রন কি করে। দেখো তো, নিউক্লিয়াসের বাহিরে পরমাণুর ভিতরে বৃত্তাকার পথ ছাড়া ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের উপবৃত্তাকার পথে ইলেকট্রন ঘুরে। আর বিজ্ঞানী বোরের তত্ত্ব অনুসারে বৃত্তাকার পথকে প্রকাশ করিবার জন্য বিজ্ঞানী বোর, দেখো তো, প্রধান বা মুখ্য কোয়ান্টাম সংখ্যার সাহায্য নেন। ঠিক তেমনিভাবে বিজ্ঞানী সোমারফিল্ড তার সেই উপবৃত্তাকার কক্ষপথকে প্রকাশ করার জন্য আরেকটি কোয়ান্টাম সংখ্যার সাহায্য নেন, যাকে আমরা বলি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা অথবা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা বা সহকারী বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বলে থাকি। তাহলে আজকের আলোচনার বিষয় হবে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। তাহলে পাঠের শিরোনাম অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। আমরা এখানে বা এটাকে সহকারী বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বলি। তাহলে পাঠের শিরোনাম অ্যাজিমুথাল নাম্বার। তাহলে ইতিপূর্বে আমরা জানি যে মুখ্য বা প্রধান কোয়ান্টাম সংখ্যার উৎপত্তি ঘটেছে বোর তত্ত্ব অনুসারে। আজকে আমরা বলবো অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার উৎপত্তি বা জন্ম হয়েছে আমাদের বিজ্ঞানী সোমারফিল্ড তত্ত্ব অনুসারে। আর এই যে বৃত্তাকার কক্ষপথগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা ইংরেজি অক্ষর ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়, তদ্রূপ আমরা এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে একইভাবে ইংরেজি ছোট অক্ষর কে দ্বারা প্রকাশ করা হয় পুরাতন নিয়মে। তাহলে দেখো, এই যে প্রধান বা মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা কি করা হয়, বৃত্তাকার স্থির নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথকে প্রকাশ করা হয়। কিন্তু এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা উপশক্তি স্তরের আকার ও আকৃতি কি করা হয়, নির্দেশ করা হয়। দেখো, আমরা বলছি এই যে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের উপবৃত্তাকার আকার ও আকৃতি কি করা হয়, নির্দেশ করা হয়। তবে আবারও বলছি, অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে পুরাতন রীতি অনুসারে, তাহলে দেখো তো, কি দ্বারা, কে দ্বারা, ছোট ইংরেজি অক্ষর কে দ্বারা প্রকাশ করা হয়। কের মান 0 হতে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা। এখন আধুনিক বা বর্তমান কালে বা কোয়ান্টাম মেকানিক্স অনুসারে এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা
বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যাকে কি করা হয়? ইংরেজি অক্ষর ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে একটু লিখতে চাই যে এল, দেখো তো, তাহলে এল এর মান একইভাবে 0 হতে n-1 পর্যন্ত যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে এল এর মান দেখা যাচ্ছে যে প্রধান বা মুখ্য কোয়ান্টাম সংখ্যার উপর কি করে? নির্ভর করে। তাহলে আমরা এখানে আরেকটু কথা বলে নেই যে এই যে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের যে কৌণিক বেগ বা কৌণিক ভরবেগ আমরা বলে থাকি, ইতিপূর্বে আমরা জানি। তাহলে এম ভরের ইলেকট্রন ভি বেগে যদি ঘুরে নির্দিষ্ট ব্যাসার্ধে, তাহলে সেটা কি হবে? h/2π × n, একটি অখণ্ড গুণিতক বা পূর্ণ সংখ্যা। তদ্রূপ এই যে উপবৃত্তাকার পথে ইলেকট্রন যে ঘুরছে, তাহলে সেই এম ভরের ইলেকট্রন উপবৃত্তাকার, আমরা এখানে ইও লিখতে পারি, ই ইলেকট্রন এম ভরের যে ভিন্ন ভিন্ন যে আমরা বলছি ব্যাসার্ধের, তাহলে এখানে আমরা বলবো h/2π × আমরা বলছি এল এর আধুনিক বা কোয়ান্টাম মেকানিক্স অনুসারে এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা অথবা সাবসিডিয়ারি বলি বা সহকারী কোয়ান্টাম বা গৌণ কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। তাহলে দেখো, এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর সাথে এই যে উপবৃত্তাকার পথে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগের সম্পর্কটি আমরা এই সমীকরণের সাহায্যে দেখাতে পারি। তাহলে দেখো, এটি ছিল বোর প্রদত্ত আর এটি হলো সোমারফিল্ড তত্ত্ব অনুসারে। তাহলে এবার আসো এল এর মান। তাহলে দেখো, এল এর মান এন এর একটি নির্দিষ্ট মানের জন্য এল এর মান, তাহলে এল এর মান দ্বারা উপশক্তি স্তরের সংখ্যা আমরা জানতে পারি। তবে একটি নির্দিষ্ট বৃত্তাকার পথে কতটি উপবৃত্তাকার বা উপশক্তি স্তর থাকবে সেটি আমরা জানতে পারব। তাহলে এখানে একটি নির্দিষ্ট আমরা এইভাবে লিখতে পারি, দেখো তো। তাহলে আমরা একটু বলি যে পুরাতন নিয়মে এটাকে বলা হতো কে শেল, কে শেল বড় হাতের কে, আর কে এটাকে বড় হাতের এল, এটা হবে এম, এটা হলো এন শেল। এখন যদি আমরা বলি কে শেলের জন্য এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করি, তাহলে কে শেলের জন্য এন এর মান 1। তাহলে দেখো, আমরা এখানে কে শেলের জন্য বললাম কে শেল, কে শেলের জন্য এন এর মান 1 হলে এখান দেখো তো এল এর মান কি হবে? 0 হতে এন এর মান 1, তাহলে 1 - 1, তাহলে এল এর মান হবে 0। 0 হচ্ছে একটি মান, তাহলে আমরা বলবো এই কে শেলের একটি, অর্থাৎ এটাকে যদি বলি আমরা কে শেল, তাহলে কে শেলে একটি কি আছে? উপবৃত্ত। এর জন্যই বলা হয় যে বোর প্রদত্ত এই যে বৃত্তাকার প্রধান শক্তি স্তরগুলো এক বা একাধিক উপশক্তি স্তর দ্বারা গঠিত, আমরা গত ক্লাসে জেনেছি। তাহলে এখান থেকে আমরা এই কাজটাই করব যে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা আমরা বলছি উপবৃত্তাকার কক্ষের আকার ও আকৃতি সম্পর্কে ধারণা লাভ করা যায়। তবে এল এর মান এন এর মানের উপর নির্ভর করে। এন এর একটি নির্দিষ্ট মানের জন্য, অর্থাৎ এন এর মান যদি 1 হয়, তাহলে উপবৃত্ত সংখ্যা অর্থাৎ প্রধান সেই শক্তি স্তরে কয়টি
উপশক্তি স্তর থাকবে একটি। তাহলে দেখো প্রথম প্রধান বা মুখ্য শক্তি স্তরে একটি উপশক্তি স্তর। এবার যদি বলি আমরা দেখো তো এল শেল, তাহলে এল এর জন্য আমরা এল শেলের জন্য এন কত হবে 2। যদি 2 হয় তাহলে শূন্য হতে দেখো এটার সূত্র হচ্ছে n-1, তাহলে 2 - 1, তাহলে এখানে এল এর মান পাবো 0 আর 1। তাহলে 0 হলে দেখো তো এই যে এল, এই বৃত্তাকার বা মুখ্য প্রধান শক্তি স্তরে আমরা এটাকে বললাম এল শেল। সেখানে তাহলে কয়টি উপবৃত্তাকার স্তর থাকবে? 2টি। তার মধ্যে এই এল এর শূন্যের জন্য একটা আর 1-এর জন্য। তাহলে এই যে এন এর একটি নির্দিষ্ট মান এর জন্য সেই প্রধান শক্তি স্তরে ততটা কি থাকবে? উপশক্তি স্তর। তাহলে দ্বিতীয় প্রধান বা মুখ্য শক্তি স্তরে উপশক্তি স্তর থাকবে কয়টি? 2টি। এই 2টি উপশক্তি স্তরকে একটিকে এস উপশক্তি স্তর আর এটিকে বলা হয় পি। তবে দ্বিতীয় শক্তি স্তরে থাকার কারণে এখানে 2s দেখো তো, আর এই 1-এর জন্য হবে দ্বিতীয় শক্তি স্তর 2p। তবে এই 2টা একটু বড় করে লিখতে হয়। কেন? 2টা হলো প্রধান আর এখানে এল এর মান হলো সহকারী। তাহলে সহকারী হলো উপবৃত্তাকার এস, পি এটা হলো উপবৃত্তাকার বা উপস্তর। তাহলে প্রধান আর প্রধান শক্তি স্তর, উপশক্তি স্তর। তাহলে প্রধানটা একটু বড় করে লিখতে হবে আর উপশক্তি স্তরকে একটু ছোট করে লিখতে হবে। যদিও আমরা সব সময় 1s 2s লিখি কিন্তু সমান, কিন্তু এখানে একটু হলো আমরা চিন্তা করে যদি দেখি তাহলে বুঝতে পারবো আমাদের লেখাটা সঠিক হয়নি। তাহলে প্রধানকে অবশ্যই বড় করে লিখতে হবে আর সহকারীকে একটু ছোট হরফে লিখতে হবে বা ছোট করে লিখতে হবে। তাহলে দেখো এইভাবে আমরা এন এর যে কোনো নির্দিষ্ট মানের জন্য আমরা এল এর মান কয়টি পাবো? এন এর মান যত হবে সেই প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর তত হবে। তাহলে এইভাবে কিন্তু আমরা আলোচনা করেছি। তাহলে আজকের এই আলোচনায় আমরা বলবো যে অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে আমরা কি করতে পারি? উপশক্তি স্তরের আকার ও আকৃতি সম্পর্কে ধারণা লাভ করতে পারি। আর কি করতে পারি? দেখো এখানে আমরা যে কোনো একটা প্রধান শক্তি স্তরের জন্য আমরা সেই প্রধান শক্তি স্তরে কতটি উপশক্তি স্তর থাকবে এবং সেই উপশক্তি স্তরের নামগুলো কি কি হবে আমি একটু বোর্ড পরিষ্কার করব এই দিক দিয়ে। তাহলে আমরা একটাকে হাইলাইট করে দেখাবো আর বাকি যে কোনো প্রধান শক্তি স্তরের মধ্যে কয়টি উপশক্তি স্তর থাকবে সেটা অবশ্যই তুমি কি করতে পারবে? বের করতে পারবে। আর সেটা নির্ভর করবে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের উপর। যে কোনো প্রধান শক্তি স্তরে এন এর মান যত হবে সেই প্রধান শক্তি স্তরে উপশক্তির উপবৃত্ত বা উপস্তরের সংখ্যাও তত হবে। আমি এদিকটা বোর্ড একটু পরিষ্কার করে দেই। এই বোর্ড পরিষ্কার করার পরে এখানে আমরা একটু কিছু দেখাবো। তাহলে দেখো অনেকটাই আমরা জানি। তাহলে এখান থেকে বলে নেই, যেহেতু আমরা এল শেলের কথা বলছি, বড় হাতের এল, তাহলে সেখানে এন এর মান কত? 2। তাহলে সেই দ্বিতীয় মুখ্য প্রধান শক্তি স্তরে 2টি উপশক্তি স্তর, একটিকে বলা হয় 2s আর একটিকে বলা হয় 2p। কেন 2 দিলাম? কারণ এটা দ্বিতীয় শক্তি স্তর আর এই 2টাকে একটু বড় করে লিখতে হবে 2p আর এটাকে বড় করে লিখতে হবে 2s, তাহলে সঠিক হবে। এবার যদি আমি বলি দেখো তো এম শেলে বা তৃতীয় মুখ্য প্রধান বা মুখ্য স্তর, তৃতীয় বৃত্তাকার কক্ষ অথবা তৃতীয় প্রধান শক্তি স্তর বা মুখ্য শক্তি স্তরের মধ্যে কয়টি উপশক্তি স্তর থাকবে? 3টি। তাহলে সেটা লেখা আছে দেখো তো এখানে এন এর মান 3। তাহলে এটাকে আমরা বলি এম শেল। এই যে এম শেল, এই এম শেলে যদি বলা হয় যে এই এম শেলে বা তৃতীয় মুখ্য শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকবে? এন এর মান যত ততটি। তাহলে 3টি। দেখো তো এই 3টি উপশক্তি স্তরকে আমরা দেখো তো, তাহলে এখানে যখন আমরা বলবো এল এর মান, তাহলে দেখো
এখান থেকে আমরা বলি যদি আমরা n এর মান 3 লিখি তাহলে l এর মান কি হয় 0 হতে কত 3 - 1 2 0 1 2 তাহলে এখানে বলা হলো যে l এর মান n এর তুলনায় যত কম হবে উপবৃত্ত তত ক্ষীণ হবে। দেখো তো, তাহলে আজকে আমরা এই আধুনিক বা বলতে পারি কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে এই সহকারী বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এল দ্বারা তাহলে দেখো এল এর মান 0, এটা 0, তাহলে এটাকে আমরা বলবো যে কত নম্বর শক্তি স্তর তৃতীয়, তাহলে এটাকে আমরা বলবো এস। আমরা জানি বর্ণালী অদ্যাক্ষর 60 থেকে আসছে, তবে এটার আগে 3 হবে, তাহলে এটাকে আমরা বলবো 3। এস একটি উপশক্তি স্তর। 1 এর জন্য দেখো তো আমরা বলছি পি, তাহলে দেখো এখানে 1 বা এটাকে পি বলছি, তাহলে এটা হবে 3p আর এটা হবে 3d, তাহলে দেখো এটা হবে 3p আর এই যে 2 এর জন্য হলো 3d। তাহলে আমরা অবশ্যই বলবো যে এম শেলে বা মুখ্য শক্তি স্তরে উপশক্তি স্তর আছে কয়টি? 3টি, 3s 3p 3d। তাহলে দেখো 3s 3p 3d। তবে এল এর মান যত বাড়তে থাকবে উপবৃত্ত তত বৃত্তাকার হতে থাকবে, তবে যত কম হবে তত শীর্ণ। দেখো এটা হলো অনেক শীর্ণ, তারপরেরটা কিন্তু এটা বেশি শীর্ণ, এটা কম, এটা আরও কম। যদি এখানে কি হয়ে যায় এল এর মান কখনো এন এর মানের সমান হয়ে যায়, তখন সেই উপবৃত্ত আর উপবৃত্ত থাকবে না, কি হবে? বৃত্তাকার রূপ লাভ করবে। তবে আমরা এখানে জানি এল এর মান 0 হতে n-1, তাহলে n এর নির্দিষ্ট মানের জন্য অবশ্যই আমরা এল এর মান তার চেয়ে কম পাবো, তাহলে সেটা বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকার হবে, তবে প্রায় বৃত্তাকার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা এই এন শেলের জন্য, বড় হাতের এন শেলের জন্য আমরা দেখি যে সেই ক্ষেত্রে আমাদের কয়টি উপস্তর বা উপবৃত্তাকার কক্ষ পাবো এন শেলের জন্য, এবং এটা নিয়ে আমরা একটা ছক তৈরি করব, আর বাকিগুলো তোমরাও পারবে। তাহলে আজকের আলোচনার বিষয় হলো আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা বলছি সহকারী বা সাবসিডারি বা গৌণ কোয়ান্টাম সংখ্যা। তাহলে দেখো এই যে এন শেল, এই এন শেলের জন্য আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা ছোট হাতের এন সমান কত হবে? 4। তাহলে এই যে 4, তাহলে আমরা এখানে দেখো আমরা এখানে নিউক্লিয়াস, তাহলে এটা হলো n সমান 1 বৃত্তাকার, n সমান 2, n সমান 3 আর n সমান 4। এই 4টাকে আমরা বললাম কি শেল? এন শেল। এন শেল, কিন্তু এই এন শেলের জন্য এন এর মান আমাদের এই পাশে দেখাই, এন এর মান 4। যদি এন এর মান 4 হয় তাহলে আমরা সূত্র মতে জানতে পারি কি? দেখো তো, এটা প্রধান বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা, আর আধুনিক বা বর্তমান বা কোয়ান্টাম মেকানিক্স অনুসারে বলছি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে কি করা হয়? ইংরেজি অক্ষর ছোট
হরফে কি লেখা হয় এল দ্বারা, তাহলে এল এর মান 0 হতে n-1। তাহলে দেখো তো এই n শেলের জন্য তাহলে এল এর মান আমরা কত পাবো 0 হতে 4-1 3, তাহলে 0 1 2 আর একটা পাবো 3। তাহলে দেখো তাহলে এই যে আমরা এখান থেকে লক্ষ্য করো যে এল এর মান n এর তুলনায় খুবই কম, মানে এই কারণে n এর মানের তুলনায় এল এর মান যত কম হবে উপবৃত্ত তত শীর্ণ হবে। আর এই উপবৃত্তের ফোকাসে সেই পরমাণুর কি থাকবে নিউক্লিয়াস, আর এই ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের উপবৃত্তাকার পথে ঘুরবে। তাহলে দেখো তো এই জিরোটা আমরা কি করলাম, এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 বা আমরা n শেলের জন্য তাহলে n এর মান 4, তাহলে এখানে আমরা লিখতে পারি l এর মান 0, কিন্তু এটাকে লিখব 4s উপশক্তি স্তর। এখন s স্টারসে আমরা ইতিপূর্বে জানি যে বর্ণালীর অদ্যাক্ষর বা আমরা বলি বর্ণালীর আকার ও বর্ণ হতে শার্প SHARP, শার্পের S। এবার পরেরটা দেখাবো। এবার দেখো তো আমরা যদি বলি এই 1 এর জন্য আমরা দেখো 1টা কিন্তু আমরা কি বলি এল এর মান 0-এর চেয়ে একটু বেশি, তাহলে এই লাল কালার দিয়ে যে উপবৃত্তটা বানাবো সেটা যেটা অনেক শীর্ণ তার তুলনায় এটা কম, তাহলে এখানে আমি লিখতে পারি এল এর মান কত 1। এই 1 এর জন্য এটা কি হবে, এটাও কিন্তু আমাদের সেই মুখ্য কোয়ান্টাম সংখ্যা 4 বা n বড় হাতের n শেলের জন্য, তাহলে এটা হবে 4p, আর এই p আমাদের প্রিন্সিপাল থেকে আসছে, বর্ণালীর আকার ও বর্ণ আমরা বলছি অদ্যাক্ষর প্রিন্সিপাল। তাহলে দেখো এবার আসো আমরা এখানে দেখো এবার যদি বলি আমাদের 2, তাহলে এটার মান দেখো n এর দিকে যাচ্ছে, তাহলে এই উপবৃত্তটি আরেকটু কি হবে কম শীর্ণ হবে। তাহলে আমরা এটাকে বলতে পারি এল এর মান 2 এর জন্য দেখো তো এটা হবে 4d, এই d আসছে ডিফিউজ থেকে ডাবল এফ। তাহলে আমরা বলছি অদ্যাক্ষর কিসের, বর্ণালীর আকার বর্ণের অদ্যাক্ষর হতে। এবার আসো আমরা এক কাজ করি, আমাদের এবার হচ্ছে আমাদের এখানে দেখো এই যে 3 হলে 3টা আরেকটু n এর দিকে যাচ্ছে, মানটা n এর কাছাকাছি আসতেছে, তাহলে এই যে তৃতীয় উপবৃত্তটি প্রায় বৃত্তাকারের ন্যায় হবে। তাহলে এই পাশে লিখলাম এখানে এল এর মান কত 3, তাহলে এখানে হবে 4 নাম্বার প্রধান শক্তি স্তরে এই উপশক্তি স্তর নাম হবে 4f। f এখানে ফান্ডামেন্টাল থেকে এই এফটা, তাহলে এই সবগুলাই হলো বর্ণালীর অদ্যাক্ষর আমরা বলছি জার্মান
বর্ণালী শব্দ অর্ধাক্ষর হতে আসছে। এস উপশক্তি স্তর শার্প, পি উপশক্তি স্তর প্রিন্সিপাল, ডি উপশক্তি স্তর ডিফিউজ আর এফ ফান্ডামেন্টাল থেকে। তো এখন প্রশ্ন আমাদের এখানে যে এই যে মুখ্য বা প্রধান চতুর্থ বৃত্তাকার মুখ্য বা প্রধান শক্তি স্তরটি 4টি উপশক্তি স্তর দ্বারা তৈরি। এই 4টি উপশক্তি স্তরকে 4s, 4p, 4d, 4f। কিন্তু আমরা এখানে যদি লিখি এই 4 নাম্বার যদি এটাকে লিখি 4s, 4p, 4d, 4f, আসলে এই 4টি উপশক্তি স্তর দ্বারা এই চতুর্থ বা এই কিসেল এন শেল বা সেই বৃত্তাকার কক্ষটি আমাদের এই 4টি উপবৃত্তাকার কক্ষ বা উপস্তর দ্বারা গঠিত। তাহলে এখন আমরা বুঝতে পারলাম আগের ক্লাসে ছিল বর্ণালীতে কেন একটি রেখার জায়গায় আরও 4টি রেখা আমরা পেয়েছি সে সম্পর্কে জানি। তাহলে এটা আমরা মুছে ফেলব। এখন এখান থেকে আমরা এই এন শেলের জন্য আমরা মুখ্য স্তর, প্রধান শক্তি স্তর, সহকারী শক্তি স্তর বা সহকারী কোয়ান্টাম সংখ্যা একটা ছক তৈরি করে দেই। তাহলে তোমরা বুঝতে পারবে যে এই উপশক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন থাকবে। তাহলে এই যে 4 নাম্বার যে উপশক্তি স্তর 4s-এ আমরা বলি 2টি ইলেকট্রন। দেখো এবার দেখো এই 4p শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 6টি। এবার দেখো 4d-তে থাকবে 10টি, 4f-এ থাকবে কয়টি? 14টি। তাহলে এই যে ইলেকট্রন অর্থাৎ উপশক্তি স্তরের মোট ইলেকট্রন আমরা নির্ণয় করে একটা সূত্র দেখো 2 × 2l + 1। তাহলে এটা হবে এই যে উপশক্তি স্তর sp-d-f-এ সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে সেটা আমরা বা মোট ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করতে পারবো উপশক্তি স্তরে। এখন প্রশ্ন হলো এখানে 2টি কেন? তাহলে দেখো এই যে 4 নম্বর শক্তি স্তরে আমাদের কি আছে? 4s। s এর জন্য l এর মান কত দেখো তো? তাহলে এটা খুব মনে রাখতে হবে খুব ভালো করে যে 0 হলে s, 1 হলে p, 2 হলে d। আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে দেখো 1 হলে আমাদের কি হবে? p উপশক্তি স্তর। এবার 2 এর জন্য হবে d আর এখানে 3 এর জন্য হবে f। তাহলে আমরা এইভাবে যদি মনে রাখতে পারি তাহলে এবার আসো। তাহলে দেখো l এর মান যখন 0 হয় তখন s। তাহলে এই s এর জন্য l এর মান আমি কত বসাবো? 0। 0 বসাই তাহলে এটা 0, 2। তাহলে s উপশক্তি স্তরে মোট ইলেকট্রন কয়টি ঘুরবে? 2টি। এবার আসো p এর জন্য বলি। দেখো তো এখানে যদি p 4p এই উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন ঘুরবে মোট? তাহলে p এর জন্য p উপস্তরের জন্য আমরা l এর মান কত বলি? কারণ l এর মানের উপর কি করে উপবৃত্তাকার কক্ষের উপবৃত্তাকার স্তর বা কক্ষের আকার ও আকৃতি আমরা জানতে পারি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের। তো দেখো 1, এখানে যদি 1 বসাই তাহলে 1 এখানে মাল্টিপ্লাই করলে 2 + 1 3, 3কে 2 দিয়ে আমরা গুণ করলে পাবো 6। তাহলে p এই 4p উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন ঘুরবে? 6টি। এবার আসো d-তে। d এর জন্য দেখো তো l এর মান কত? 2। l এর মান 2 হলে এখানে 2 বসাবো। তাহলে 2কে মাল্টিপ্লাই করলে কত হবে? 4 + 1 5, মাল্টিপ্লাই করলে 10। তাহলে 5কে আমরা 2 দিয়ে গুণ করবো 10। তাহলে 4d উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন ঘুরবে? 10টি। এবার আসো এই 4f এর জন্য আমাদের l এর মান কত? 3। 3 বসাও, 6 + 1 7, আমরা গুণ করলে হবে 7 × 14। তাহলে এই
এস উপবৃত্তাকার কক্ষপথে সর্বমোট 14টি ইলেকট্রন ঘুরতে পারবে। আমরা একটু ছক করে এখন বোর্ড পরিষ্কার করে একটি ছকের সাহায্যে আমরা দেখব মুখ্য বা প্রধান স্তর, মুখ্য স্তর বা প্রধান শক্তি স্তর। এরপরে দেখো মুখ্য কোয়ান্টাম সংখ্যা। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা জানি বোর্ড প্রদত্ত, একে ইংরেজি অক্ষর ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। মুখ্যর পরে আমরা দেখো এখানে লিখি গৌণ, গৌণ বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখানে তোমরা খুব স্পষ্টভাবে জানো একে ছোট হাতের এল দ্বারা এল এর মান 0 হতে n-1 পর্যন্ত। ইম্পর্টেন্ট। এরপরে দেখো মুখ্য, তাহলে মুখ্য এরপরে হচ্ছে উপস্তর। আমরা এটাকে উপস্তর, উপস্তরে মোট উপস্তরের পরে উপস্তরে মোট ইলেকট্রন, আমরা এটাকে আরেকটা কাল ইউজ করি, উপস্তরে মোট ইলেকট্রন। উপস্তরে মোট ইলেকট্রন এর সংখ্যা। এরপরেরটা হবে মুখ্য বা প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা। এরপরেরটা হচ্ছে মুখ্য বা প্রধান শক্তি স্তরে মোট ইলেকট্রন, শক্তি স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা। তাহলে এই ছকটা এখন আমরা দেখি। তাহলে দেখো আমি তোমাদেরকে এই বড় হাতের এন শেলের জন্য দেখাবো। এন শেল, এই এন শেলের জন্য বা এই মুখ্য স্তর এন শেল, তোমরা বাকি অন্যান্য শেল, বড় হাতের এম শেল, বড় হাতের কে শেল, এল শেল, বড় হাতের কে শেলের জন্য তোমরা হোমওয়ার্ক করবে। তাহলে বলো, আমি যদি এখন তোমাকে বলি এন শেলের জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত? 4। আমরা এখানে এন এর মান লিখলাম 4, এন এর মান 4। দেখো এন এর মান যদি 4 হয়, এই 4 এখানে বসাবো, তাহলে এল এর মান হবে 0 হতে 3। তাহলে আমরা এই 0 হতে 3 এল এর মান লিখতে পারি 0 হতে 3, 1 2 3। তবে এটা এল এর মান, আমরা এখানে এল লিখা রয়েছে, তারপরে যদি চাও এখানে লিখতে পারো এল এর মান 0, এল এর মান 1, এল এর মান 2, এল এর মান 3। তাহলে ইতিপূর্বে আমরা জানি এল এর মান 0 হলে গ্রিক ভাষার বর্ণালী অদ্যাক্ষর বা আমরা বলি বর্ণালীর আকার ও বর্ণ হতে নেওয়া হয়েছে, সেটি হলো শার্প। তাহলে আমাদের সেই উপস্তরের নাম হবে এস উপস্তর। তবে এই এস উপস্তর বলতে আমরা একে বুঝাই যে 4s। কেন? আমাদের এন শেলের জন্য বা প্রধান শক্তি স্তর
4 জন্য উপশক্তি স্তর হচ্ছে 4s। এটা আমরা এইভাবে করে ফেলি এই পর্যন্ত। দেখো 1 জন্য আমরা বলি, এখানেও লিখতে পারো s এর জন্য, l এর জন্য আমাদের s, 1 জন্য p। তাহলে দেখো তো এটা হবে আমাদের 4p উপশক্তি স্তর। তাহলে দেখো l এর জন্য হবে আমাদের 4d, আর এখানে আমাদের l এর মান 3 জন্য হবে 4f। তাহলে আমরা এটা এখানে না লিখি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো, একটু লক্ষ্য করো সবাই, খুব ইম্পর্টেন্ট একটি ছক। আমরা এই ছকের মাধ্যমে বলতে পারবো যে মুখ্য শক্তি স্তর সমূহের মধ্যে, মুখ্য নয়, এটা উপশক্তি স্তরের মধ্যে সর্বমোট কয়টি ইলেকট্রন থাকবে এবং প্রধান শক্তি স্তরে সর্বমোট বা মুখ্য শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে, এই ছকের সাহায্যে আমরা বের করতে পারবো। তাহলে আবারও বলছি, দেখো যে এই n শেলের জন্য আমরা, বা এই মুখ্য শক্তি স্তরের জন্য প্রধান, যেটাকে আমরা বলছি চতুর্থ মুখ্য বা প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর থাকবে কয়টি। আমরা বলছিলাম ছকে আমরা মুখ্য বা প্রধান শক্তি স্তরে কয়টি উপশক্তি স্তর থাকবে, সেই উপশক্তি স্তর সমূহের মধ্যে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকবে, সেই সর্বমোট ইলেকট্রনের সংখ্যা উপশক্তি স্তরে, এবং মুখ্য শক্তি স্তর বা প্রধান শক্তি স্তরে সর্বমোট কতটি ইলেকট্রন থাকবে, সেটা এই ছকের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো, বের করতে পারবো। তবে এখানে একটি আমরা সূত্র লিখে দিব, উপশক্তি স্তরে মোট ইলেকট্রনের সংখ্যা 2 twice l plus 1 এই সংখ্যার উপর। তাহলে হিসাব করি, l এর মান যদি 0 হয় তাহলে এটা হবে 1কে আমরা 2 দিয়ে গুণ করলে কি পাবো, আমরা এখানে পাবো যে এই যে 4s উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন ঘুরবে বা থাকবে, 2টি। এবার হিসাব করো, এই n শেলে কি আছে, আমরা বলছি 4টি উপশক্তি স্তর, 4s 4p 4d 4f, এখানে অলরেডি রয়েছে। তাহলে দেখো এখানে আমরা l এর মান 1 এর জন্য এখানে মোট ইলেকট্রন পাবো, এখানে 1 বসাও, তাহলে 3 হবে, আর 3কে আমরা গুণ করলে পাবো আমরা 6। তাহলে এখানে হবে 6টি ইলেকট্রন থাকবে 4pতে, বা 6টি ইলেকট্রন এই 4p উপশক্তি স্তরে ঘুরবে। একইভাবে l এর মান যদি 2 হয় তাহলে d উপশক্তি স্তর, যাকে আমরা বলছি ডিফিউজ শব্দের বা বর্ণালীর অদ্যাক্ষর, এখানে যদি আমরা বসাই l এর মান 2, তাহলে হিসাব করো, মাল্টিপ্লাই 4 + 1 5, আর 5কে 2 দিয়ে গুণ করলে হবে আমাদের 10। এরপরে আসো l এর মান যদি আমরা কি বসাই, 3 বসাই, তাহলে মাল্টিপ্লাই 6 + 1 7, আর এখানে 7কে আমরা যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের কি হবে 14। তাহলে হিসাব করি আমরা এখন, এই যে চতুর্থ বা n শেলের সর্বমোট ইলেকট্রনের সংখ্যা হবে, হিসাব করে আমরা যোগ করে দেব, কয়টি হবে 32। কারণ হচ্ছে এই n শেলে উপশক্তি স্তর আছে কয়টি, 4টি। একটি হলো 4s 4p 4d 4f। এই 4টি উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথে 4s এ 2টি ইলেকট্রন, 4pতে করে 6টি ইলেকট্রন ঘুরে, 4dতে 10টি, 4fে 14টি। তাহলে এই n শেলের বা এই চতুর্থ মুখ্য বা প্রধান শক্তি স্তরে সর্বমোট 32টি ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এইভাবে তোমরা অন্যান্য শেলের ক্ষেত্রে বড় হাতের m শেল, বড় হাতের l শেল, বড় হাতের k শেলের জন্য এই ছকটা কি করবে, পূরণ করবে। তাহলে তুমি বুঝতে পারবে প্রধান শক্তি স্তরে উপশক্তি স্তর কি কি থাকবে, উপস্তর, এবং উপস্তরে মোট কয়টি করে ইলেকট্রন থাকবে, এবং
সেই উপস্তর বা উপবৃত্তাকার কক্ষ দ্বারা গঠিত প্রধান বা মুখ্য শক্তি স্তরে সর্বমোট কয়টি ইলেকট্রন ধারণ করতে পারবে বা থাকতে পারবে সেই সম্পর্কে জ্ঞান অর্জন হবে বা সেটা তুমি নির্ণয় করতে পারবে। তাহলে আজকে আমরা এখানে আলোচনা শেষ করতে চাচ্ছি। আর এই আলোচনায় বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে সেখানে তুমি লিখে জানাও, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার এই লেকচারের মাধ্যমে যদি তোমার সামান্য জ্ঞান অর্জন হয়ে থাকে তাহলে আমি বলবো সেই জ্ঞান অন্যান্য বন্ধুবান্ধবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য তুমি ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে অন্যান্য শিক্ষার্থীগণ এই ভিডিও দেখে এবং শুনে সে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বা গৌণ কোয়ান্টাম সংখ্যা বা আমরা বলি সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা বা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। তাহলে তোমরা যে যেখানে থাকো সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনা করে এখানে পাঠের সমাপ্তি ঘোষণা করছি। আবারও সকলকে ধন্যবাদ।